মধ্যপূর্ব ইউরোপের একটি স্থলবেষ্টিত প্রজাতন্ত্র বেলারুশ 1991 সালে স্বাধীন সার্বভৌম দেশ হিসাবে পৃথিবীর মানচিত্রে আত্মপ্রকাশ করে। রাষ্ট্রপতি শাসিত প্রজাতান্ত্রিক সরকার ব্যবস্থায় বেলারুশ পরিচালিত হয়। দেশটির উত্তরে ও পূর্বে রাশিয়া, দক্ষিণে ইউক্রেন, পশ্চিমে পোল্যান্ড এবং উত্তর পশ্চিমে বাল্টিক প্রজাতন্ত্র লিথুনিয়া ও লাটভিয়া। বেলারুশ মূলত অরণ্য, হ্রদ ও জলাভূমিতে পূর্ণ একটি সমতল ভূমি। বেলারুশের প্রায় 99 লাখ লোকের 80% জাতিগতভাবে বেলারুশীয়। অন্যান্য জাতির মধ্যে পোলীয়, রুশ ও ইউক্রেনীয় উল্লেখযোগ্য। 3/4 জনগণ নগর অঞ্চলে বসবাস করেন। দেশের মধ্যভাগে অবস্থিত মিনস্ক দেশটির রাজধানী ও বৃহত্তম নগর। বেলারুশ ও রুশ এখানকার দাপ্তরিক ভাষা। 1995 সালের একটি গণভোটের মাধ্যমে রুশ ও বেলারুশ ভাষা দেশের সরকারি ভাষা হিসাবে এই দুইটি স্বীকৃতি লাভ করে। বেলারুশে একটি কেন্দ্রীয়ভাবে পরিকল্পিত অর্থনীতি বিদ্যমান। সরকার নিয়ন্ত্রিত ভারী শিল্প কারখানাগুলো এই অর্থনীতির চালিকা শক্তি। তবে কৃষিও একটি গুরুত্বপূর্ণ খাত। রুশ অর্থোডক্স খ্রিস্ট ধর্ম দেশটির প্রধান ধর্ম। 10 মিলিয়ন জনসংখ্যার প্রায় সবাই খ্রিস্টান ধর্মের অনুসারী। মুসলমানের সংখ্যা মোট জনসংখ্যার 0.5%। তবে সংখ্যায় কম হলেও এই জনপদে ইসলামের ইতিহাস 600 বছরের পুরনো। বর্তমান বেলারুশে 30,000 মুসলিমের বসবাস। অবশ্য এই সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে। প্রতিবেশী দেশ আজারবাইজান, উজবেকিস্তান, তুরস্ক, তুর্কিমেনিস্তান থেকে অনেক মুসলিম অভিবাসী বেলারুশে পাড়ি জমাচ্ছে। বেলারুশে ইসলামের আগমন। 14 শতকে বেলারুশের সর্বপ্রথম ইসলামের আগমন ঘটে। তৎকালীন লিথুয়ানিয়া সাম্রাজ্যের গ্র্যান্ড ডিউক গডিমিনাসের প্রত্যক্ষ সহায়তায় মুসলিমরা এই ভূখণ্ডে পা রাখেন। ইউরোপীয় ক্রুসেডারদের বিরুদ্ধে যুদ্ধে জয়ী হতে তাতারদের সাহায্য চান গ্র্যান্ড ডিউক। তাতাররা তাকে বেশ কয়েকবার ক্রুসেডারদের বিরুদ্ধে সহায়তা করেন। সর্বশেষ 1410 সালে ব্যাটল অব গ্রুনওয়াল্ডে তাতারদের সহায়তায় ক্রুসেডারদের সম্পূর্ণরূপে পরাজিত করেন গ্র্যান্ড ডিউক। পুরস্কার হিসাবে তাতার মুসলিমদের বেলারুশে বসতি স্থাপনের অনুমতি দেন তিনি। তখন থেকেই বেলারুশে মুসলমানদের বসবাস। এসব তাতার মুসলমানরা মূলত ক্রিমিয়া ও ভোলগার মরুভূমি অঞ্চল থেকে এখানে এসেছিলেন। বংশগতভাবে তাতার হলেও তারা নিজেদের বেলারুশ মুসলিম হিসাবে পরিচয় দিতে স্বচ্ছন্দ বোধ করতেন। বেলারুশ ভাষাকে তারা আপন করে নিয়েছিলেন এবং এই ভাষাতেই কথা বলতেন। তবে মুসলিম হিসাবে নিজেদের স্বতন্ত্র ধরে রাখতে আরবি বর্ণমালায় বেলারুশ ভাষা লিখতে শুরু করেন। এভাবে বেলারুশ ভাষার আরবি সংস্করণের সৃষ্টি হয়। সোভিয়েত আমল। রুশ সাম্রাজ্যের অধীনে 1917 সাল পর্যন্ত বেলারুশের মুসলিমরা স্বাধীন জীবনযাপন করতেন। তবে সোভিয়েত ইউনিয়ন গঠনের পর বেলারুশের কমিউনিস্ট শাসন প্রতিষ্ঠিত হয়। নিষিদ্ধ হয় সব ধরনের ধর্মীয় কার্যক্রম। ফলে মুসলমানদের মসজিদ, মাদ্রাসাও বন্ধ হয়ে যায়। প্রকাশ্যে ধর্মচর্চার অধিকার হারায় তারা। মুসলিম স্থাপনা ও সড়কের নাম পাল্টে দেওয়া হয়। তাতার আমলের স্মৃতি মুছে দেওয়ার সব চেষ্টাই করা হয়েছে তখন। একটি মাত্র মসজিদের কথা জানা যায়, যেটি সোভিয়েত আমলেও অক্ষত ছিল। 1882 সালে নির্মিত পশ্চিমাঞ্চলীয় ইভসে শহরে মসজিদটির অবস্থিত। দীর্ঘ 7 দশক পর 1986 সালে পরিস্থিতির পরিবর্তন হয়। সোভিয়েত ইউনিয়নের আধুনিকায়নে মিখাইল গার্বাচেভ পেরেস্ট্রয়কা আইন প্রবর্তন করেন। ধর্মীয় বিষয়ে উদারনীতি গ্রহণ করা হয়। মুসলমানরা ফিরে পায় ধর্মীয় স্বাধীনতা। কংগ্রেসে পাশ হয় সংখ্যালঘু সুরক্ষা আইন। ফিরিয়ে দেওয়া হয় অনেক পুরনো মসজিদ। ফলে মুসলিমরা ধর্মীয় ব্যানারে সংগঠিত হওয়ার সুযোগ লাভ করে। মুসলিম কমিউনিটি। 1989 সালে মিনস্ক গ্রেডনোতে সর্বপ্রথম মুসলিমরা সাংস্কৃতিক সংগঠন প্রতিষ্ঠা করে। এরই সূত্র ধরে 1991 সালে আল কিতাব নামে মুসলমানদের এক শক্তিশালী সংগঠন প্রতিষ্ঠিত হয়। 1994 সালে প্রতিষ্ঠিত হয় দ্য মুসলিম রিলিজিয়াস অ্যাসোসিয়েশন অব রিপাবলিক অব বেলারুস নামের আরও একটি সংগঠন। মূলত এই দুটি সংগঠনই বেলারুসের মুসলিম কমিউনিটির নেতৃত্ব দিয়ে আসছে। বর্তমানে এখানে 30টি নিবন্ধিত মুসলিম কমিউনিটি রয়েছে। 1/3 কমিউনিটি রয়েছে নিজস্ব মসজিদ। ধর্মীয় সমাবেশ ও ঈদ উদযাপনের জন্য রয়েছে কেন্দ্রীয় মসজিদ কমপ্লেক্স। অধিকাংশ মসজিদই 20 শতকের শেষের দিকে তৈরিকৃত। অন্য 10 জন বেলারুস নাগরিকদের মতো মুসলিমরাও এখানে সব পেশায় অংশগ্রহণ করে। তাদের ডাক্তার, ইঞ্জিনিয়ার ও সেনাবাহিনী অফিসার থেকে নিয়ে শ্রমিক মজুরও রয়েছে। তবে প্রায় সংখ্যক মুসলমানই কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করে।
বেলারুশে মুসলমানরা পুরোপুরি ধর্মীয় স্বাধীনতা ভোগ করছে। মসজিদ নির্মাণ, ধর্মীয় সমাবেশ, নামাজ আদায় এবং হিজাব পরার ক্ষেত্রে কোনো বিধিনিষেধ নেই। রাজধানী মিনস্কে হালাল শপও আছে বেশ কয়েকটি, তবে গ্রাম অঞ্চলে হালাল খাবার নিজেদেরই জোগাড় করতে হয়। প্রাণকেন্দ্র ইভজে। বেলারুশের পশ্চিমে অবস্থিত ইভজে শহরে বেলারুশের অধিকাংশ মুসলিম বসবাস করে, কারণ প্রাচীন ডিওক এখানেই অবস্থান করতেন এবং তাতার মুসলিমরা এখানে আবাস গড়েছিলেন। তখন থেকেই ইভজের কেন্দ্রীয় মসজিদটি মুসলমানদের প্রাণকেন্দ্র হিসাবে পরিচিত। দ্বিতীয় যুদ্ধের আগে এই শহর একটি মাদ্রাসাও ছিল, যেখানে মুসলিম সন্তানরা কোরআন শিক্ষা ও ইসলামী জ্ঞানের মৌলিক পাঠ গ্রহণ করত। এই ছোট শহরটি বেলারুশের ধর্মীয় সম্প্রীতির অনন্য উদাহরণ। এখানে অর্থোডক্স, ক্যাথলিক, ইহুদি ও মুসলিমরা মিলেমিশে বসবাস করে। শত বছর ধরে তারা এখানে শান্তি, সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধ নিয়ে জীবনযাপন করছে। মিনস্কের কেন্দ্রীয় মসজিদ। 19 শতকের শেষের দিকে মিনস্কে পাকা মসজিদ নির্মাণের অনুমতি দেওয়া হয়েছিল। তৎকালীন কেন্দ্রীয় মসজিদটি 1900 সাল থেকে 1902 সালের মধ্যে নির্মিত হয়। নির্মাণের 60 বছর পর মসজিদটি ধ্বংস করা হয়। সেই ধ্বংসপ্রাপ্ত মসজিদের আদলে মিনস্কের বর্তমান কেন্দ্রীয় মসজিদটি নির্মাণ করা হয়। প্রায় 1000 লোক তাতে একসঙ্গে নামাজ পড়তে পারে। মসজিদের একটি অংশে জাদুঘরও রয়েছে। 2016 সালে তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান ও বেলারুশ প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো যৌথভাবে মসজিদটি উদ্বোধন করেন। উদ্বোধনকালে প্রেসিডেন্ট লুকাশেঙ্কো এরদোয়ানের সঙ্গে নামাজের কাতারে দাঁড়িয়েছিলেন। তখন বিষয়টি ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিল। লুকাশেঙ্কোর ইসলাম গ্রহণের গুজবও ছড়িয়েছিল। অবশ্য মুসলিম বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে তার সখ্য নতুন কিছু নয়। মধ্যপ্রাচ্যের অনেক দেশের সঙ্গে বেলারুশের কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক রয়েছে। স্থাপত্য রীতি। বেলারুশের অধিকাংশ মসজিদই কাঠের তৈরি। খুবই সাদামাটা কাঠামোতে মসজিদগুলো নির্মাণ করা হয়। তেমন কোনো সাজসজ্জা ও ডিজাইন অলঙ্করণ নেই বললেই চলে। পুরুষ ও নারীদের জন্য আলাদা নামাজ ঘর এবং পাঠ কক্ষ সহ মোট 3টি কক্ষ থাকে এখানে। দেখতে অনেকটা স্থানীয় অর্থোডক্স চার্চের বেল টাওয়ারের আদলে তৈরি মিনারও দেখা যায় মসজিদগুলোতে। এখানকার মুসলিমরা সাধারণত সবুজ বাগানের মাঝখানে তাদের থাকার ঘরটি নির্মাণ করে। বাগানে টমেটো চাষ করা হয়। এখানে টমেটোর ফলনও বেশ ভালো হয়। রাশিয়ার বিভিন্ন অঞ্চল থেকে ব্যবসায়ীরা এখানে এসে সস্তা দামে টমেটো কিনে নিয়ে যায়। শিক্ষা ও সংস্কৃতি। বেলারুশে একসময় অনেক ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান ছিল, তবে বর্তমানে ইসলাম শিক্ষার আলাদা কোনো প্রতিষ্ঠান নেই। মসজিদেই ধর্মীয় শিক্ষা দেওয়া হয়। ছুটির দিনগুলোতে আগ্রহী মুসলিমরা এখানে এসে ইমাম সাহেবের কাছ থেকে কোরআন, আরবি ব্যাকরণ এবং ইসলাম শিক্ষার পাঠ গ্রহণ করে। ইমাম সাহেবকে মুসলিমদের মাথার মুকুট হিসাবে গণ্য করা হয়। বয়সের ভারে নুজ হয়ে গেলে ইমাম সাহেব স্বেচ্ছায় অবসর নিয়ে নেন। এরপর সবার মতামতের ভিত্তিতে যোগ্যতম ব্যক্তিকে নতুন ইমামে নিয়োগ দেওয়া হয়। রোজা ও কুরবানির ঈদ সহ ধর্মীয় উৎসবগুলো তারা একত্রে উদযাপন করে। মুসলিম ঐতিহ্য অনুসারে সেদিন সবার মধ্যে ঐতিহ্যবাহী তাড়াতাড়ি খাবার বিতরণ করা হয়। প্রবীণ শ্রদ্ধাভাজনদের কাছে পেশ করা হয় উপহার ও উপঢৌকন। অতিথেয়তা বেলারুশীয় মুসলমানদের স্বভাবজাত। যে কারো ঘরে গিয়ে নক করলেই তারা আপনাকে উষ্ণ সম্ভাষণে আমন্ত্রণ করবে। যুগের পরিক্রমায় মুসলিমদের আচার আচরণ ও কৃষ্টি কালচারের বেশ পরিবর্তন এসেছে। সোভিয়েত আমলে অনেকটা তারা বেলারুশ সংস্কৃতির সঙ্গে মিশে গিয়েছিল, তবে কিছু কিছু পার্থক্য এখনও দৃশ্যমান। যেমন বিয়ের সময় আকদ পর্বটি তারা মসজিদেই করে। ইমাম সাহেব তাদের আকদ পাঠিয়ে দেন, স্বামী স্ত্রীর দায়িত্ব কর্তব্য অধিকার নিয়ে কথা বলেন, তাদের জন্য দোয়া করেন এবং ম্যারেজ সার্টিফিকেটের স্বাক্ষর নেন। সাধারণ বেলারুশিয়ানদের সঙ্গে মুসলিমদের বিয়ে এখনও হরহামেশাই ঘটছে। তবুও বেলারুশ সংস্কৃতিতে তারা বিলীন হয়ে গিয়েছে তা বলা কঠিন। নিজেদের সংস্কৃতি রক্ষায় তারা সচেতনতার স্বাক্ষর রেখেছে। এই ছিল বেলারুশের মুসলিম ঐতিহ্য সম্পর্কে নানা রকম অজানা তথ্য। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। ধন্যবাদ।